সত্য হলো? আর কত সময় লাগবে? আসছি বাবা, আসছি। এত তাড়াহুড়ো করলে হয়? সত্যি সত্য, তোমাকে দিয়ে যে কি হবে? দুবার চা বানাতে তোমার এত সময় লাগে? আনছি বাবা, আনছি। আমি একা আর কত কিছু করব? কতবার বলেছি আমি একা আপনার সেবা ঠিকঠাক করতে পারছি না। সেবা করার জন্য একজনকে তো আনুন। কেন সত্য? তুমি আছো, গ্রামের সবাই আছে। না বাবা, আমরা যতই থাকি আমরা কি আর সেভাবে সেবা করতে পারবো? কেন পারবে না? ভালোই তো পারছো। দেখুন বাবা, আমি সোজাসুজি বলছি, আমাদের একটা মা চাই। বাবা, আপনি একটা বিবাহ করুন। না সত্য, তার হয় না। এমন অনুরোধ আমায় করো না। কেন বাবা, আপনি সাধক বলে? সাধক বলে কি বিবাহ করা যায় না? আরে পাগল না রে, তা না। প্রতিটা পুরুষের পেছনেই একটা নারী শক্তির অবস্থান আছে, সেটা মা রূপে কিংবা তার অর্ধাঙ্গিনী রূপে, বুঝলে? তাহলে বাবা আপনার সমস্যা কোথায়? আপনার নারী শক্তির প্রয়োজন নেই? সমস্যা না রে, সমস্যা না। আমার পেছনেও দীর্ঘ 7 বছর ধরে রয়েছে এক নারী শক্তি, যেটা আমার দৈহিক শক্তি আর মনের শক্তিকে দ্বিগুণ করে দেয়। কে তিনি? কোথায় থাকেন? সে সর্বদা আমার সাথেই থাকে। মায়া, আমার হৃদয়ের মায়া। মায়া? মায়া কে বাবা? শুনবে? আচ্ছা, তবে শোনো। ভৈরব বলে চলল তার জীবনের কিছু রহস্যময় ঘটনা। আসুন, সেটা আমি আপনাদেরকে শোনাই। আজ থেকে বছর 7 আগে ভৈরব তখন তার শক্তি ও বুদ্ধির জোরে অনেক অশরীরী আত্মার ওপর জয়লাভ করেছে। চারিদিকে তার নাম ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তে লাগলো। নানা জায়গায় গিয়ে গিয়ে ভৈরব অশরীরীদের বধ করত কিংবা মুক্ত করত তার বন্দি জীবনের জ্বালা থেকে। সেই রকমই এক সময়ে গিরিশপুরের বুকে জন্ম নেয় এক ভয়ানক পৈশাচিক উপদ্রব। অনেক ওঝাতান্ত্রিক এসেও কোনো সুরাহা করতে পারেনি। দেখো, আমি অনেক চেষ্টাই তো করলাম, কিন্তু আমার দ্বারায় ওর কিছুই করা সম্ভব হচ্ছে না। সত্যি কথা বলতে কি, কাল রাতে আমিও কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছি। তাহলে হরিহর বাবু, এর কি কোনো সুরাহা হবে না? হবে না কেন? সব কিছুরই সুরাহা সম্ভব। তাহলে সেটারই কিছু একটা ব্যবস্থা করুন। সেটা তো এতটা সহজ হবে না গো। একজন মস্ত বড় সাধককে আনতে হবে, যিনি এই ভূতেরও পাপ প্রেত সিদ্ধ। তাহলে তাহলে এমন কাউকে কি আপনার জানা নেই? তাকেই ডাকুন। উহুম, এমন সিদ্ধ পুরুষ তো খুবই কমই আছেন। তাও আমি দেখছি, আজই এর খোঁজে বেরিয়ে পড়ব। এসব একে ওকে দিয়ে কিছু হবে না বাবা। তুমি বরং ওই ওই একজনকেই ডাকো, ওই ভৈরবকে। আরে মা, তাকে এখন পাবো কোথায়? তার তো কোনো ঠিকানা নেই। তিনি যেখানেই থাকুক, তুমি তাকেই খুঁজে বের করো। সে তো অনেক দেরি হয়ে যাবে, আর ততদিনে তো অনেক জনের প্রাণ চলে যাবে। সে খেয়াল আছে? তুমি আজই তার খোঁজে বেরিয়ে পড়ো। তার আসা না পর্যন্ত গ্রামের লোকের রক্ষার দায়িত্ব আমার। আরে আরে মায়া, শোন। আরে আরে শোন। আচ্ছা হরিহর বাবু, মা কার কথা বলে গেলেন? একজন আছেন, ভৈরব, মস্ত বড় সাধক। আমার সাথে তার দেখা হয়েছিল
বছর 3 আগে ওই ওই গণেশপুরের শ্মশানে। সেখানেই শুনি তার মহিমার কথা। তাছাড়াও আমি নিজের চোখেও দেখেছি। আর সেই সব কর্মকাণ্ডের গল্প শুনে শুনে আমার মায়া মা তার খুব বড় ভক্ত হয়ে গেছে গো। মনে মনে তাকেই গুরু মানে। তো এখন কি করা যায়? কি আর করব, আমার মায়া মায়ের আজ্ঞা পালন করব। সেই দিনই হরিহরবাবু বেরিয়ে পড়লেন ভৈরবের খোঁজে। তার অবর্তমানে মায়া গ্রামের লোকেদের দায়ভার নিজের কাঁধে তুলে নেয়। সন্ধ্যার পর গ্রামের কেউ বাইরে যেতে পারে না, ওই ধনার ভূতের ভয়ে। এই পর্যন্ত গ্রামের 5 জন মারা পড়েছে। অনেক চেষ্টাও তো করা হলো এর নিবারণের, কিন্তু কোনো কিছুতেই এর কোনো প্রতিকার হয়নি। এত সুন্দর গ্রামটা এখন একটা প্রেতপুরীতে পরিণত হয়েছে। এই সবই শুরু হয়েছে গ্রামের ওই দত্ত বাড়ি থেকে। চলুন ফিরে যাই আমরা আজ থেকে 5 বছর আগে। গিরিশপুর খুবই সুন্দর একটা গ্রাম। এই গ্রামের লোকেরা খুবই সুখে দিন কাটাচ্ছিল। চাষিরা চাষ করে আর জেলেরা মাছ ধরে বেশ আনন্দেই দিন কাটাচ্ছিল। তার উপর তাদের সাহায্য করার জন্য মাথার উপর ছিল দত্তবাড়ির কর্তা মহিম দত্ত। মহিম দত্ত ছিলেন গ্রামের লোকের কাছে ভগবান। তার 2 ছেলে, বড় ছেলে ধনা ও ছোট ছেলে বিজয়। ছোট ছেলে বিজয় ছিল একেবারে তার বাবার মতো। গ্রামের লোকের দুঃখে তার মন কেঁদে উঠত। ধনা ছিল শারীরিকভাবে পঙ্গু, কিন্তু তার অপগুণের কোনো শেষ ছিল না। দিন রাত সে মদের নেশায় চুর হয়ে থাকত। সাথে তার মেয়ে ছেলের নেশাও ছিল। তার এই সব অপগুণের জন্য মহিমবাবু ঠিক করেন যে তাঁর অবর্তমানে এই জমিদার বাড়ির ভার তিনি বিজয়কেই দেবেন। কিন্তু ধনা ব্যাপারটা কোনো মতেই মেনে নিতে পারেনি। সে ভাবত সে পঙ্গু বলেই তার ওপর মহিমবাবু অবিচার করেছেন। বাবা, তোমার বড় ছেলে বেঁচে থাকতে তুমি ছোট ছেলেকে জমিদারি দিয়ে দিলে, এটা কি তুমি ঠিক করলে বাবা? বেয়াদব, তুই আবার মদ খেয়ে এসেছিস? তুমি জানো তো বাবা, এসব ছেড়ে আমার রাত কাটে না। তোকে তো কতবার বলেছি এসব ছাইপাস খাস না। আর যদি খেতেই হয় তো বাড়িতে বসে খা, ওই সব জায়গায় না গেলেই কি নয়। বেশ করেছি আমি খেয়েছি, ওটা ছাড়া আর কি রেখেছো আমার জীবনে? হ্যাঁ দাদা, দাদা, অনেক রাত হয়েছে, তুমি ঘরে যাও, ঘরে যাও। তারপরে বাপের কান ভাঙাবি, তাই তো? যা। ধনা, কি সব যা তা বলছিস?
যা যা যা, ঘরে যা, ঘরে যা। হরি, এই হরি, তুই যা দাদাকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দে। বাবা, তুমি চিন্তা করো না, তুমি দেখবে দাদা একদিন ঠিক সুধরে যাবে। ভগবান সব সুখ একসাথে কখনো দেয় না রে। তুই যা, শুয়ে পড়। তোকে আবার সকালে চাষিদের কাছে যেতে হবে তো। যা, শুয়ে পড়। ধনার চিন্তায় বাবার ঘুম আসে না, আর বাবার চিন্তায় বিজয়ের ঘুম আসে না। এরপর হঠাৎ একদিন ঘটল একটা মর্মান্তিক ঘটনা। রাতে ছাদে পায়চারি করতে করতে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায় বিজয় দত্ত। হঠাৎ এই রকম ঘটনায় ভেঙে পড়ে দত্তবাড়ি সহ সারা গ্রামটা। দত্তবাবু, এসব কি ঘটে গেল? আমাদের বিজয় বাবুরে কি হলো? বিজয় বাবু, মনে হয় উনি ঘুমের মধ্যে রাত্রে ছাদে চলে গিয়েছিলেন, আর সেখান থেকে পড়ে গিয়েই মনে হয় এই অবস্থা। ভাই আমার, ভগবান এত নিষ্ঠুর হতে পারে জানতাম না। তোর জায়গায় আমায় কেন নিয়ে নিল না? এসবের মধ্যে মহিমবাবুর সন্দেহের দৃষ্টি থেকে বাঁচতে পারল না ধনা। তিনি ভালো করেই চেনেন ধনাকে। জমিদারি না পাওয়ায় তার মনে জমে আছে প্রচণ্ড রাগ। এই শোনো সকলে, আজ থেকে আমার জমিদারির সব দায়িত্ব নেবে আমার নাতি পটাই দত্ত। কিন্তু বাবা, ও তো এখনো খুব বাচ্চা, কচি ছেলে, ও কি পারবে? সে আমি জানি। ও যতদিন না এর উপযুক্ত হয় ততদিন আমি সব দেখাশোনা করব। বাবা, তোমারও তো বয়স হচ্ছে। এটাই আমার শেষ কথা। তোমাদের ছোট বাবুর দেহটা শ্মশানে নিয়ে যাও। এই ঘটনার 1 মাস কাটতে না কাটতেই ঘটল আর এক মর্মান্তিক ঘটনা। একদিন সন্ধ্যায় পড়াই বাবা, এদিকে এসো। এই দেখো, তোমার জন্য গুড়ের নাড়ু এনেছি। এসো বাবা, এসো। এদিকে এসো না, এসো আমার কাছে এসো বাবা, এদিকে এসো পটাই বাবা। সুযোগ বুঝে ধাক্কা মেরে পটাইকে নিচে ফেলে দেয় ধনা। আর এই ঘটনাটা স্বচক্ষে দেখে ফেলে মহিম বাবু। গ্রামে হইচই পড়ে গেল। আবার একজন মারা গেল ওই দত্ত বাড়িতে। হে ভগবান, তুমি কি করে এত নিষ্ঠুর হতে পারো? এইটুকু বাচ্চাকেও তুলে নিলে। কি এমন বয়স ওর? ভগবান। ধনা, তুমি একটা কথাও বলবে না। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। কেন বাবা, আমি চলে যাব কেন?
এখন থেকে তো আমাকেই তোমার পাশে দাঁড়াতে হবে বাবা, তোমার তোমার লাঠি হয়ে। তোমার মতো অকেজো লাঠি ধরে দাঁড়ানোর আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। কি বললে বাবা? আমি আমি অকেজো লাঠি? তুমি কি জানো না এখন থেকে হিসাব মতো আমি এই গ্রামের জমিদার। জমিদারি চালানোর কোনো যোগ্যতাই তোমার মধ্যে নেই। তুমি যা করেছো সেটা কি আমি সবাইকে বলবো? কেন বাবা, কি করেছি আমি? কি করেছো তুমি জানো না? তুমি এই নিষ্পাপ বাচ্চাটাকে খুন করেছো। এ কি বলছেন মহিমবাবু? সত্যি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। তাই? তাহলে তো আর ছাড়বো না ওটাকে। গ্রামের লোকের ক্রোধের আগুনে মারা গেল ধনা। মহিমবাবুর তাতে বিন্দু মাত্র আফসোস হলো না। তার দু চোখ জলে ভরে গেল তার ওই ছোট্ট নাতিটার জন্য। তিনি যদি তাকে উত্তরাধিকারী না করতেন তাহলে হয়তো তাকে আজ মরতে হতো না। বাবু এখন কি করব? ধনাবাবুর দেহটা সৎকার করতে হবে তো। ধনা বাবু, তোমরা ওর দেহটাকে শ্মশানের ধারে ভাগাড়ে ছুঁড়ে ফেলে দাও। আর আমার পটাই বাবাকে তোমরা আমার পেছনের বাগানে একটু মাটি চাপা দিয়ে দাও। এ কাজ আমি নিজে হাতে করতে পারবো না। এরপরে মহিমবাবু খুবই ভেঙে পড়লেন। রাতের পর রাত জেগে থাকতেন। চোখে তার ঘুম নেই। এক গরমের রাতে যথারীতি তিনি জেগে আছেন। তিনি তার ঘরের বাইরে একটা আরাম কেদারায় বসে আছেন। তখন মাঝরাত, চারিদিক একেবারে নিস্তব্ধ। আচমকা একটা হালকা বাতাস বইতে শুরু করলো। চেয়ারটা দুলতে দুলতে হঠাৎ থেমে গেল। মহিমবাবু একদম চুপ। পরদিন সকালে দেখা গেল মহিমবাবু সেই চেয়ারেই মৃত অবস্থায় পড়ে আছেন। তার গলায় একটা দাগ, কেউ যেন তাকে গলা টিপে হত্যা করেছে। এরপর থেকে ওই বাড়িতে আর কেউই থাকে না। বাড়িটা এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। দিনে কিংবা রাতে ওই বাড়ির পাশ দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। একদিন গ্রামের সবাই মিলে হরিহর মশাইকে ডেকে আনেন। তোমরা যা ভাবছো সেটাই ঠিক।
ওই ধনার আত্মা এখানেই ঘোরাফেরা করছে। গ্রামের লোকেদের হাতে গণধোলাই খেয়ে ও মারা গেছে, তাই ও তার বদলা নিতে যাচ্ছে। তো এখন কি করা যায়? ওর হাত থেকে আমরা বাঁচবো কিভাবে? ভয় নেই, ভয় নেই। কাল অমাবস্যা, কাল রাতে আমি একটা ব্যবস্থা করে দেব। তোমরা কাল সন্ধ্যায় একটা হোমের ব্যবস্থা করো, বুঝলে? যথারীতি সেই মতো পরদিন রাতে হোম যজ্ঞ করে ওই ঘরেই বন্দি করে দেওয়া হয় ধনার আত্মাকে। 7 বছর এই বন্দি অবস্থায় থেকে এই ধনার আত্মার বিনাশ ঘটবে চিরতরে। তোমরা কিন্তু কেউ এই বাড়ির ত্রিসীমানায় আসবে না, কেউ এই ঘরের দরজা খুলবে না, কথাটা যেন মনে থাকে। মাঝে মধ্যেই ওই বাড়ির থেকে শোনা যায় নানা রকমের ভুতুড়ে চিৎকার। কেউ যেন গুমড়ে গুমড়ে কাঁদে, আবার কখনো কখনো ভেসে আসে বিকট এক অট্টহাসির শব্দ। মাঝে মাঝে কে যেন বলে ওঠে, তোদের কাউকে ছাড়বো না, তোদের কাউকে আমি বাঁচতে দেব না। ভয়ে গ্রামের লোক কেউ আর ওইদিকে যায় না। ধীরে ধীরে জমিদার বাড়িটা একটা পুরো বাড়িতে পরিণত হয়। গাছপালা জঙ্গলে ভরে ওঠে জমিদার বাড়ির চারিদিক। এইভাবেই অনেক দিন কেটে যায়। ধীরে ধীরে গ্রামে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসে। গ্রামের সবাই ভুলতে থাকে এই সব পৈশাচিক ঘটনার কথা। কালক্রমে গ্রামবাসীদের মন থেকে মুছে যায় ধনার ভূতের কথা। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। সব ঠিকঠাকই চলছিল। একদিন গ্রামের কয়েকটা ছেলে ওই বাড়ির পাশের মাঠটায় খেলা করছিল। হঠাৎ তাদের গিলিটা চলে যায় ওই জমিদার বাড়ির ভেতরে। আরে ভাই, চাপ নিস না, আমি নিয়ে আসছি। এই ফেকো যতদিন আছে তোদের ভয় নেই। ঘরটার কাছাকাছি যেতেই সে বুঝতে পারে জায়গাটা তার অনুমানের থেকেও বেশি ভয়ঙ্কর। মনের ভেতর ভয় এসে ভিড় জমালেও আস্তে আস্তে সাহস জুগিয়ে সে এগিয়ে যায় দরজার দিকে। ঘরের দরজাটার এখন জরাজীর্ণ অবস্থা। ফেকো সজোরে একটা লাথি মারল দরজার ওপরে। দরজাটা মড়মড় করে ভেঙে পড়ল, আর তার সাথেই ছিঁড়ে গেল সেই লাল সুতোর বাঁধন। ফেকো এবার ভেতরে চলে যায়। কিছুক্ষণ পরে সে গিলিটা নিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে ভুনাক্ষরেও টের পেল না তার সাথে সাথেই ঘর থেকে বেরিয়ে এলো ধনা। সেই দিন রাত থেকেই
গ্রামে শুরু হলো ভৌতিক উপদ্রব। সেই রাতেই গ্রামের এক ব্যবসায়ী মুকুন্দর সাথে ঘটনাটা ঘটল। পাশের গ্রামেই তার চালের গোলা আছে, সেখান থেকে সে একাই হেঁটে মাঠের রাস্তা দিয়ে বাড়ি ফেরে। সেই রাতেও একইভাবে মুকুন্দ বাড়ি ফিরছিল। মাঠের ওই রাস্তার পাশেই একটা বড় তেঁতুল গাছ আছে। আজকের রাতটা বেশ নিস্তব্ধ। মুকুন্দ হেঁটে চলেছে, তার চারপাশ একেবারে ফাঁকা। মুকুন্দ ছাড়া ওই রাস্তায় একটা জনপ্রাণীকেও দেখা যাচ্ছে না। গাছের কিছুটা দূরে এসেই সে থমকে গেল। সে দেখতে পেল তেঁতুল গাছ থেকে কি যেন দুটো জিনিস ঝুলছে, কিন্তু সেগুলো যে কি তা সে ঠিক বুঝতে পারল না। দুটো ডাল ভেঙে হয়তো ওইভাবে ঝুলছে, তাই ভেবে সে সামনে এগিয়ে যেতে লাগলো। কিন্তু কেন কে জানে গাছের নিচে আসতেই মুকুন্দর কেমন যেন ভয় করতে লাগলো। তাও সে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ তার মনে হলো ডাল দুটো যেন ক্রমশ পরস্পরের দিকে আলিঙ্গন করতে আসছে। একেবারে সামনে আসতেই সে বুঝতে পারল ওটা ডাল নয়, কারো দুটো লম্বা পা ওপর থেকে ঝুলছে। সে কি বড় আর বীভৎস! মুকুন্দ কোনো কিছু বুঝে ওঠার আগেই পা দুটো সাঁড়াশির মতো করে তার গলায় চেপে ধরে। ছটপট করতে থাকে মুকুন্দ, কিন্তু তার গলা থেকে একটু আওয়াজ বেরোলো না। কেউ যেন তার মুখটা একেবারে বন্ধ করে রেখেছে। ছটপট করতে করতে একসময় স্থির হয়ে যায় মুকুন্দ। সাথে সাথে পাগুলো তাকে ছেড়ে আবার যথাস্থানে চলে যায়। মুকুন্দর নিথর দেহটা লুটিয়ে পড়ে রাস্তায়। পরদিন সকালে গ্রামবাসীরা জানতে পারল ব্যাপারটা, কিন্তু মুকুন্দর মৃত্যুটা গ্রামবাসীদের কাছে একটা অজানা রহস্য হয়েই রয়ে গেল। এই ঘটনার দুদিন পর আবার একটা ঘটনা ঘটল। গ্রামেরই এক লোক হারান, সে রোজ রাতে নদীতে মাছ ধরতে যায়। সেদিন রাতেও সে একাই যাচ্ছিল মাছ ধরতে। তখন মাঝ রাত, সারা গ্রামটা একেবারে নিস্তব্ধ। রাস্তায় কোনো জনপ্রাণী নেই। সে আপন মনেই চলছিল। হঠাৎ সে দেখতে পায় এই নির্জন রাস্তায় কে যেন তার সামনে হেঁটে চলেছে। হারান ভাবল গ্রামেরই কেউ হয়তো কোনো কাজে বেরিয়েছে। সে ডাক দিল, কে গো, নকুলগুলো নাকি? কোনো উত্তর নেই। সে দিব্যি হেঁটে চলেছে। সে যেন হারানের কোনো কথাই শুনতে পাচ্ছে না। হারান একটু ভয় পেয়ে গেল। কোনো চোর ডাকাত না তো? চোর ডাকাত যেই হোক, তার কাছে তো চুরি করার মতো কোনো জিনিস নেই। সে ভয় না পেয়ে এগিয়ে চলল।
একদম কাছাকাছি আসতেই হঠাৎ সে আর তাকে দেখতে পেল না। ওরে বাবা, কোথায় গেল? কোনো ভুতুরে ব্যাপার নাকি? হঠাৎ পেছন থেকে একটা ধাক্কা, হপ করে মাটিতে পড়ে যায় হারান। তারপর চিৎকার করতে থাকে, কিন্তু আর উঠতে পারে না। কেউ যেন তার গলা চেপে ধরেছে মাটিতে। গো গো করতে করতে এক সময় স্তব্ধ হয়ে যায় হারান। গ্রামবাসীদের কাছে এই মৃত্যুটাও সমানভাবে রহস্যজনক। তারা ভাবতে থাকে এটা হয়তো কোনো ডাকাত দলের কাজ। সেটা যে নয় তা আর কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। এইভাবেই আরও দুটো মৃত্যু ঘটল ওই গ্রামে। তখন গ্রামের লোক ব্যাপারটা নিয়ে একটু ভাবতে শুরু করলো। এটা কোনো চোর ডাকাত দলের কাজ হতে পারে না। যারা মারা গেছে তাদের কাছে তো এমন কিছু ছিল না যে চোর ডাকাত আসবে। আলোচনা করতে করতে উঠে আসে ধনার নাম। তবে কি ধনার ভূত ফিরে এসেছে? সেই গ্রামের এই সব নিরীহ লোককে মেরে ফেলছে? কিন্তু সে তো বন্দি আছে ওই জমিদার বাড়িতে। তাহলে তারপর আরো বেশ কিছুদিন কেটে যায়। আবার ঘটল এক আশ্চর্য ঘটনা। রাতে নয়, একেবারে দিনে দুপুরে গ্রামের এক ছেলে মাঠের ধারের এক পুকুরে ছিপ ফেলছিল। সে আপন মনেই গান করতে করতে মাছ ধরছিল। এমন সময় কে যেন পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে পুকুরে ঠেলে ফেলে দেয়। তারপর তাকে জলেই চুবিয়ে রাখে। জল খেতে খেতে ছটপট করতে থাকে সে। কিছুক্ষণ পর তার প্রাণহীন দেহটা জলের গভীরে তলিয়ে যায়। এই পুরো ব্যাপারটা দূরে দাঁড়িয়ে দেখে ফেলে গ্রামের এক লোক সতীশ চন্দ্র। সে গ্রামে এসে পুরো ব্যাপারটা সবাইকে বলতে সবাই ঠিকই বুঝতে পারে এটা ওই ধনার ভূতেরই কাজ। নিশ্চয়ই কোনোভাবে মুক্তি পেয়ে গেছে ওই ধনার আত্মা। গ্রামের সব লোক ছুটে যায় হরিহর বাবুর কাছে। সব শুনে হরিহর বাবু তো একেবারে অবাক। ঠিক আছে, রাতে আবার সেই যজ্ঞের ব্যবস্থা করো, আমি আসব। যথারীতি রাতে সব ব্যবস্থা করে হরিহরবাবু যজ্ঞে বসলেন। গ্রামের কয়েকজন লোকও ছিল তার সাথে। চারিদিকে একেবারে নিস্তব্ধ। তার মাঝে শোনা যাচ্ছে শুধু হরিহরবাবুর মন্ত্রোচ্চারণের শব্দ। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল। সাথে সাথেই একটা ঝড় উঠল। আর তখনই চারিদিক থেকে ভেসে আসলো একটা পৈশাচিক অট্টহাসি। গ্রামবাসীরা ভয় পেয়ে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। সবাই দৌড় লাগালো যে যার বাড়ির উদ্দেশ্যে।
হরিহর বাবু কিন্তু থামলেন না। তিনি মন্ত্র বলেই চলেছেন। হঠাৎ তার যজ্ঞের সামনে আবির্ভাব হলো একটা কালো ছায়া মূর্তি। মূর্তিটা হরিহর বাবুর চারিদিকে ঘুরতে লাগলো আর বলতে থাকলো, আর হবে না, চলে যা, চলে যা এখান থেকে, নাহলে তুই আমার হাতেই মারা পড়বি। চলে যা, চলে যা এখান থেকে। হরিহর বাবু এবার বুঝতে পারলেন তার মন্ত্রের কোনো প্রভাবই পড়ছে না এই আত্মার ওপর। সে বরং এতে আরও রেগে যাচ্ছে। তবুও তুই শুনবি না আমার কথা? এবার তোর প্রাণটাও আমায় নিতে হবে দেখছি। শুনবি না আমার কথা? হ্যাঁ, দাঁড়া। এই ভূতের ওপর তো আমার মন্ত্রের কোনো প্রভাবই পড়ছে না। এখন তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে বাঁচাটাই বুদ্ধিমানের কাজ হবে। ওরে বাবা! এবার আর হরিহর বাবু থাকতে পারলেন না। কোনো রকমে সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচালেন। আমি সারা রাত জেগে এখানে পাহারা দেব। তোমাদের কোনো ভয় নেই। যদি আজও এখানে আসে তবে আজই ওর শেষ। কিন্তু মায়ামা, হরিহরবাবু যখন ওই আত্মা কিছু করতে পারলো না, তুমি কি পারবে? বাবা পারেনি বলে আমিও পারবো না এটা তো নয়। আমার সাথে ভৈরব আছে, আমার গুরু। তার বীরত্বের কথা শুনে শুনেই আমি তন্ত্রবিদ্যা শিখেছি, তাই আমার কোনো ভয় নেই। তাহলে ওই ভৈরবকেই একবার ডেকে আনুন না। সেটাই তো আমার দুঃখ গো। আমি আজ পর্যন্ত তার দর্শন পেলাম না, তবে তিনি সব সময় আমার মন প্রাণ জুড়ে আছেন। এখন শুধু অপেক্ষা তার আসার। এদিকে প্রায় দুদিনের পর হরিহরবাবু দেখা পেলেন ভৈরবের। ভৈরব তখন শিবপুরের শ্মশানে একটা গাছের নিচে বসে। ভৈরবের দেখা পেয়ে হরিহরবাবু খুব খুশি হলেন। তিনি ভৈরবকে আগাগোড়া সব ঘটনাটা খুলে বললেন। সব শুনে ভৈরব আর এক মুহূর্ত দেরি করল না, হরিহরবাবুর সাথে হাঁটা দিল। হরিহরবাবু, গ্রাম ছেড়ে আপনার আসাটা তো তাহলে ঠিক হয়নি? কেন? কি জন্য এমন বলছেন? গ্রামের মানুষ এখন বিপদে। আপনার অবর্তমানে যদি কিছু ঘটে যায়। না 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 না, তেমন কিছু হবে না। গ্রামবাসীদের এখন দেখাশোনা করছে আমার মেয়ে মায়া। মায়া আপনার মেয়ে? হ্যাঁ, সে আপনার অনেক বড় ভক্ত। সে আপনার দেখানো পথই অনুসরণ করে আর আপনাকে মনে মনে গুরু বলে মানে। তাহলে তো তা পরীক্ষা করে দেখতে হয়, কি বলেন? সে আপনি যা ভালো বোঝেন। তাহলে বেশভূষাটা একটু পরিবর্তন করে নিই, কি বলেন? চলুন।
এদিকে দুদিন কেটে গেছে, বাবা এখনো ফেরেনি। সেই চিন্তায় মায়া একেবারে কাতর হয়ে পড়েছে। সে এক বিন্দুও স্থির থাকতে পারছে না। বাবা কি তার দেখা পেয়েছে? বাবা কি তাকে আনতে পারবে? কি যে হবে? এইসব নানা রকম ভাবতে থাকে মায়া। মায়া, মায়া, কোথায় তুই? এমন সময় হরিহরবাবু এসে পৌঁছালেন, সাথে ভৈরব। বাবা, বাবা তুমি এসে গেছো? আর আর তাকে খুঁজে পেয়েছো? কোথায় তিনি? তিনি তিনি আসেননি? আরে মা, শান্ত হো, শান্ত হো। না বাবা, তোমাকে কতবার বলেছি ভৈরব ছাড়া তুমি অন্য কাউকে আনবে না। এ কাজ ভৈরব ছাড়া আর কেউ পারবে না। আরে মা, শুনবি তো আগে। আচ্ছা, আপনার ভৈরব কি সর্বশক্তিমান? সে ছাড়া আর কেউ পারবে না? শক্তি, বুদ্ধি, সততা ও অসীম সাহস আছে ভৈরবের মধ্যে, যা তাকে সবার থেকে আলাদা করে। তাহলে হরিহর বাবু, আমি কি চলে যাব? সেটাই তো ভাবছি গো। না, আপনাকে কোথাও যেতে হবে না। বাবা যখন আপনাকে এখানে নিয়ে এসেছেন, আপনি এখানেই কদিন থাকুন। দেখি ওই ভূতকে তাড়াতে আপনি আমাকে কি সাহায্য করতে পারেন। আচ্ছা, তাই হবে। বাবা চলো, ভেতরে চলো, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেবে। আর আপনিও আসুন। সন্ধ্যা হয়ে গেল। মায়া বেরিয়ে পড়ল গ্রামের মানুষদের বাঁচাতে আর ওই ভূতকে শেষ করতে, সাথে তার ভৈরব। অন্ধকারেই হেঁটে চলেছে তারা। চারপাশের পরিবেশটা আজ একটু বেশি ভয়ঙ্কর। আর হবে নাই বা কেন? ভৈরব চলে এসেছে যে। ভূত প্রেত সবাই টের পেয়ে গেছে, এসে গেছে তাদের জম, তাদেরকে শেষ করতে। কিন্তু মায়া কোনোভাবেই বুঝতে পারল না তার মনে বসে থাকা ভৈরব আজ তার সাথে হাঁটছে। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। কি নাম তোমার? আমার নাম আগে ভোলা। তোমাকে দেখেই তা মনে হয়। তুমি একদমই ভোলা ভালা। তা ভূত দেখে ভয়ে পালিয়ে আসবে না তো? হ্যাঁ, কি ভূত? তা আপনি যখন আছেন, ভয় কিসের? ঠিক আছে, তুমি সব সময় আমার সাথেই থাকবে, বুঝলে? মনকে শক্ত করো। তখন মাঝরাত। দুজনে সারা গ্রাম ঘুরে ঘুরে দেখেই চলেছে। হঠাৎ এক জায়গায় এসে তারা দুজনেই থমকে দাঁড়ালো। সাথে সাথে শুরু হলো একটা ঝোড়ো বাতাস। ভৈরব সব ব্যাপারটা বুঝতে পারল। চুপ করে দাঁড়াও, মনে হয় এখানে কেউ আছে। ভয়ে পালাবে না কিন্তু। ঠিক আছে, আমি আপনার পেছনেই আছি। হঠাৎ তাদের সামনে একটা কালো ছায়া মূর্তি প্রকট হলো। তার সে কি গর্জন! আকাশ বাতাস একেবারে কেঁপে উঠছে। চলে যা এখান থেকে, ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে বাধা দিস না আমার কাজে। চলে যা,
চলে যা এখান থেকে। চলে যেতে আমি আসিনি, আজ তোকে বন্দি করেই নিয়ে যাব। মায়া এগিয়ে চলল একেবারে নির্ভীকভাবে। ভৈরব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সেটা। হঠাৎ ছায়ামূর্তিটা এসে সজোরে ধাক্কা মারলো মায়াকে। সে ছিটকে পড়ল কিছুটা দূরে। ভৈরব সাথে সাথে ছুটে যায় মায়ার কাছে। দেখলো মায়ার কপাল ফেটে রক্ত পড়ছে। ভৈরব এবার প্রচণ্ড রেগে গেল। তুই এটা কি করলি? তোর সমস্যা আমাকে নিয়ে, তুই ওর উপর আক্রমণ করলি কেন? কি করব? ও ভেবেছে আমি ওকে চলে যেতে বলছি। দেখলি না কেমন করে মরতে ছুটে এলো। হ্যাঁ, তোর আজ নিস্তার নেই, আজই তোর শেষ। এবার ভৈরব মন্ত্রোচ্চারণ শুরু করলো। দেখ কপাল ফেটে রক্ত পড়ছে, আগে ওকে বাঁচা, না হলে ওর প্রাণটা যে শেষ হয়ে যাবে। ওর নাকি মন প্রাণ জুড়ে শুধুই ভৈরব। দেখ আগে ওকে বাঁচাবি না আমায় মারবি। দেখ কি করবি, দেখ। একটু বেলা হতে মায়া চোখ খুলল। সে দেখল সে বাড়ির বিছানায় শুয়ে। বাবা, আমি এখানে কি করে? কাল ওই ধন আর ভূত তোর ওপর আক্রমণ করেছিল মা। আর ভোলা কই? ও তো আমার সাথেই ছিল। ও কিছু করতে পারলো না। দেখেছো তো কেমন ভিতুর ডিম? আজ ভৈরব থাকলে ওই ভূত ঠিকই বন্দি হতো। তুমি যাকে তাকে নিয়ে চলে এসেছো। ভৈরব কিছুই বলল না। নীরবে সব মুখ বুজে শুনে বাইরে চলে এলো। এইসব কথায় ভৈরব মোটেই অপমান বোধ করল না। ভৈরব শুধু এখন একটা কথাই ভাবছে, একটা মেয়ে তাকে কোনোদিনও না দেখেই শুধু তার গুণের কথা শুনে তাকে এত বিশ্বাস করে, তারই গুণগানে একেবারে মোহিত হয়ে থাকতে পারে, এটা ভৈরবের কাছে একেবারে অবিশ্বাস্য। দেখ মা, তুই ভুল ভাবছিস। আজ ওর জন্যই তুই প্রাণে বেঁচেছিস। ওই তোকে সময় মতো এখানে নিয়ে এসেছে। একজনের গুণগানে মেতে তুই আর একজনকে এইভাবে অপমান করতে পারিস না মা। বাবা, আমার ভুল হয়ে গেছে। আমার মেয়ের দুর্ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত। দয়া করে তুমি ওকে ক্ষমা করে দাও। এসব আপনি কি বলছেন? খাঁটি সোনার পরখ করতে হবে না? আচ্ছা, তুমি ওকে সত্যিটা বলে দিচ্ছ না কেন? হ্যাঁ, বলবো। আজ রাতে ওই আত্মাকে বন্দি করে তারপর ওকে জানাবো আসল সত্যিটা। আচ্ছা, তাই ভালো। আজ রাতে সচক্ষে দেখে নেবে ওর ভৈরবের শক্তি। না, তা ঠিক হবে না। ওই আত্মা জেনে গেছে আমার দুর্বল জায়গা, তাই আজ আমি একাই যাব। আর তোমার দুর্বল জায়গা সেটা কি? হ্যাঁ হরিহর বাবু, আমার দুর্বল জায়গা মায়া। আমি পড়ে গেছি এক মায়ার বাঁধনে। সত্যি বলছো? আজ আমি খুবই খুশি। তোমার সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নেই। আমায় আশীর্বাদ করুন। আজই যেন এই বিপদ থেকে সারা গ্রামকে আমি রক্ষা করতে পারি।
কিন্তু মায়া মাকে কি করে আটকাবো? ও তো তোমার সাথে যেতে চাইবেই। সেটা তো যেভাবেই হোক করতে হবে। আচ্ছা ঠিক আছে, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে, দেখছি। বাবা, সন্ধ্যা তো হয়ে গেল, তুমি আমাকে ডাকলে না? না মা, তোর শরীরটা খারাপ তো, তাই আর তোকে ডাকিনি। তুই একটু বিশ্রাম কর মা। এখন বিশ্রামের সময় নয় বাবা, আমাকে যেতেই হবে, না হলে ওই ভূত কার কি সর্বনাশ করবে কে জানে। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, ভোলা বেরিয়েছে, ওই আজ রাতে গ্রামে থাকবে। বাবা তুমি কি গো, ওকে একা ছাড়লে? ও একদম ভিতুর ডিম, ওই ভূত ওর কিছু করে দিলে। না বাবা, আমাকে যেতেই হবে, আমি আসছি বাবা। আরে আরে মা দাঁড়া, আরে এই শোন শোন মা। এদিকে ভৈরব চলেছে গ্রামের পথে। আজ ওই ভূতকে বন্দি করাই তার উদ্দেশ্য। চারিদিকের ভূত প্রেতরা চিৎকার করে জানান দিচ্ছে ভৈরব আসছে, কিন্তু ধনার ভূত কিছুতেই ভৈরবের সামনে আসছে না। রাত তখন প্রায় 11টা। গ্রামটা একেবারে ঘুমিয়ে নিঝুম। দূর থেকে ভেসে আসছে কাল পেঁচার ডাক। হঠাৎ ভৈরব থমকে দাঁড়ালো। কিরে, ভয় পেয়েছিস? সামনে আয়। আয়, লুকিয়ে কেন? সামনে আয়। ভয় না রে, ভয় না। নিজের ক্ষমতা বুঝে চলাটাই বুদ্ধিমানের কাজ। আমি জানি তোর ক্ষমতা, বুঝলি? তুই সামনে আসবি, না হলে দেখ আমি কি করতে পারি। দাঁড়া। করবি? আমায় শেষ করবি? হ্যাঁ, আগে পেছনে দেখ, দেখ কে আসছি, দেখ। সাথে সাথে ভৈরব পেছন ফিরে দেখল মায়া। মায়া তাকে খুঁজতে এসেছে। ভোলা, ভোলা, কোথায় তুমি? ভোলা, তুমি তুমি এখানে? তোমাকে কে আসতে বলেছে? ভৈরবকে দেখে মায়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও তুমি ওখানে, দাঁড়াও, আসছি, দাঁড়াও। আমাকে বন্দি করবি? হ্যাঁ, আমাকে বন্দি করার খুব শখ তোর, না? হ্যাঁ, দেখ দেখ আমি তোর কি করি, দেখ। হঠাৎ একটা তীব্র ঝড় উঠল। চারিদিকটা একেবারে কালো অন্ধকারে ঢেকে গেল। সেই ঝোড়ো হাওয়ার সাথে পাশে পড়ে থাকা একটা ভাঙা বাঁশ হাওয়ায় ভাসতে ভাসতে তীর বেগে ছুটল মায়ার দিকে। ভোলা, মাটিতে লুটিয়ে পড়ল মায়া। তোমার কিছু হবে না, তোমার কিছু হবে না, তোমার কিছু হতে দেবো না, আমি তোমার কিছু হতে দেবো না। আজ আমার ভৈরব থাকলে এভাবে আমার প্রাণটা যেত না। একটাই দুঃখ আমার ভৈরবকে আমি চোখে দেখতে পেলাম না। মায়া, মায়া, দেখলি আমার সাথে লাগার কি পরিণাম? হ্যাঁ, চলে যা, এখনো সময় আছে, এখান থেকে চলে যা, চলে যা বলছি। ভৈরব একদম চুপ, তার দু চোখে জল। পাশে এসে দাঁড়িয়েছে হরিহর বাবু। তিনি একেবারে বাকরুদ্ধ। মেয়ের আকস্মিক মৃত্যুতে
তিনি পাথর হয়ে গেছেন। এমন সময় ভৈরব বলে উঠল, আমি মায়াকে আমার সারা জীবনের সাথী করে রাখতে চাই, তার জন্য আপনার অনুমতি চাই। হরিহরবাবু চোখের জলে সম্মতি জানালেন, মুখে কিছুই বলতে পারলেন না। মায়াকে কাঁধে তুলে ভৈরব সেখান থেকে রওনা দিল, ঠিক যেন বাবা মহেশ্বর মা পার্বতীকে নিয়ে চলেছেন। এরপর অন্ধকারে হারিয়ে গেল তারা। গ্রামের লোক এখন খুবই ভীত। একে একে সবাই হার মেনে নিয়েছে, তাদের গ্রামকে কেউই আর বাঁচাতে পারবে না ওই ধনার ভূতের হাত থেকে। তারা এখন শুধু রাতের অপেক্ষায়। তারা ভয়ে শঙ্কিত হয়ে থাকে, এটা ভেবে যে আজ কার প্রাণ যাবে। আজকের রাতটা অন্য রাতগুলোর থেকে একটু আলাদা। যেন মন্ত্রমুগ্ধের মতো স্থির হয়ে আছে গ্রামটা। চারিদিকে গাঢ় অন্ধকারে ঢাকা। দূর থেকে ভেসে আসছে না কোনো শেয়ালের ডাক, কোনো কুকুরও আজ কেঁদে উঠছে না। সব কিছু যেন ভয়ে আড়ষ্ট হয়ে গেছে। হঠাৎ ঘন কুয়াশার মধ্যে দিয়ে ধীরে ধীরে স্পষ্ট হলো একটা লোক। হ্যাঁ, ভৈরব। সাথে সাথে দূরে কোথাও থেকে ডেকে উঠল একটা শেয়াল। ধীরে ধীরে কাটতে লাগলো অন্ধকার। ভৈরবের চোখ আজ রক্ত জবার মতো লাল। শ্মশান থেকেই ফিরেছে ভৈরব। কোথায় তুই? সামনে আয়, আয়। হ্যাঁ, তুই আবার এসেছিস? আমাকে বন্দি করতে তুই আবার এসেছিস? হ্যাঁ, বন্দি না রে, বন্দি না। আজ তোকে শেষ করতে এসেছি আমি। তোর আর কোনো ক্ষমা নেই। সেটা তোর দ্বারাও হবে না, সেটা তোর দ্বারাও হবে না রে, হবে না। আমাকে শেষ করার অস্ত্র তোর কাছে নেই। তাহলে দেখ কি আছে আমার কাছে। ভৈরব চোখ বন্ধ করল। তার পেছনে প্রকট হলো একটা কালো ছায়া। ধীরে ধীরে সেটা স্পষ্ট হলো। খুবই দুঃখজনক ঘটনা বাবা। বাবা, তাহলে আমাদের মা কোথায়? তার দর্শন আমি ছাড়া আজ পর্যন্ত কেউ পায়নি। তবে আজ আমি তোমাকে তার দর্শন করাবো।
মা, মা, বাবা মায়ের যুগল দর্শনে আমার জীবন ধন্য। আমার ভৈরব বাবার সাথে মা ভৈরবী। জয় মা ভৈরবী, জয় মা ভৈরবী, জয় ভৈরব বাবার জয়। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।